দেখো তোমাদের মাধ্যমিক পরীক্ষার কথা চিন্তা করে দেখো, তোমরা যারা 2027 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে, দেখো তোমাদের যে বড় প্রশ্ন, সেই বড় প্রশ্নের উত্তর এবং বিশেষ করে যেই সাজেশন উত্তর আমি তোমাদের সম্মুখে উপস্থাপন করছি। চলো দেখে নেওয়া যাক। দেখো তোমাদের রয়েছে কিন্তু এর আগে কিন্তু আরো 4টি ভিডিও দিয়েছি এই 3 নম্বরের উপরে, অর্থাৎ পঞ্চম অধ্যায়। এই পঞ্চম অধ্যায়ের মধ্যে রয়েছে দেখো ভারতের প্রাকৃতিক পরিবেশ। এখান থেকে থাকছে গুরুত্বপূর্ণ দেখো তোমাদের উত্তর সহ সাজেশন পঞ্চম অধ্যায়। দেখে নাও এক এক করে 3 নম্বরের তোমাদের গুরুত্বপূর্ণ দেখো। প্রথম কোয়েশ্চেন রয়েছে, ডবল স্টার রয়েছে, মৃত্তিকা সংরক্ষণের যে কোনো 3টি পদ্ধতি উল্লেখ করো। দেখো মৃত্তিকা তো বিভিন্ন ভাবে ক্ষয় হয়, বিভিন্ন ভাবে অবক্ষয় হয়। সেই মৃত্তিকাকে কি করে তুমি সংরক্ষণ করবে, সেই সংরক্ষণ করার যে পদ্ধতি, দেখো কারিগরি পদ্ধতি আছে, কৃষিজ পদ্ধতি আছে, বিভিন্ন পদ্ধতি রয়েছে। সেই পদ্ধতির মধ্যে 3টি পদ্ধতি, বিশেষ করে 3টি পদ্ধতি, মৃত্তিকা সংরক্ষণের 3টি গুরুত্বপূর্ণ পদ্ধতি রয়েছে। সেই পদ্ধতির গুলির মধ্যে হলো শস্যাবর্তন কৃষি। দেখো ফসল আবর্তন কথার মানে হলো শস্যাবর্তন কৃষি। ক্রপ রোটেশন কি বলতো, একই জমিতে যখন বছরের বিভিন্ন সময় বিভিন্ন ধরনের যখন শস্যের চাষ করবে, ফসলের চাষ করবে, তখন থেকে শস্যাবর্তন কৃষি বলে। আর এই শস্যাবর্তন কৃষি বা ফসল আবর্তন, এই কৃষি কিন্তু একই, মানে নাম কিন্তু একই। এখানে বললাম আমি ফসল আবর্তন, আর আমি আরেকটা বললাম কি শস্যাবর্তন কৃষি। তো এই শস্যাবর্তন কৃষিতে একই জমিতে যখন তুমি বছরের বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ফসল চাষ করবে, তখন জমির উর্বরতা শক্তি বৃদ্ধি পায়, জমিতে মানে মাটির মৃত্তিকা ক্ষয় কিন্তু কমে যায়। ঠিক আছে, এটা একটা পয়েন্ট রয়েছে। এরপরে রয়েছে সোপান বা ধাপ চাষ। এখানে সোপান বা ধাপ চাষ তোমরা জানো, পাহাড়ে পাহাড়ে ধাপ কেটে কেটে যখন কি হয় বলতো, চাষ করা হয়। ঠিক আছে, সেই চাষকে তোমরা জানো যে ধাপ চাষ বলে। এগুলো এক একটা ধাপ, এই ধাপে কিন্তু কি করা হয় বলতো, চাষবাস করা হয়। তো চাষবাস করলেও কিন্তু এরকম ধাপে ধাপে চাষ করলেও কিন্তু মৃত্তিকা ক্ষয় কিন্তু রোধ পায়। এরপরে রয়েছে মালচিং। মালচিং মানে কি বলতো, বায়ুতে মানে কোনো জমিতে দেখো আর্দ্রতাকে ধরে রাখার জন্য সেই মৃত্তিকার উপরে বা মাটির উপরে মাটি কর্ষণ করে, তো সেই আর্দ্রতা ধরে রাখার জন্য মাটির উপরে দেখো বিচালি, খড়কুটো, পাতা, ঠিক আছে, জৈব পদার্থ, এগুলোকে কি করা হয় বলতো, মাটির উপরে বিছিয়ে দেওয়া হয়। মাধ্যমিক 2027 পরীক্ষার্থীদের জন্য সুখবর, কম সময়ে বেশি নম্বরের প্রস্তুতি। ভূগোল বিষয়ে সম্পূর্ণ ফাইনাল সাজেশন আনসার পিডিএফ এখনই পাবেন। অধ্যায় ভিত্তিক গুরুত্ব প্রশ্ন উত্তর 1, 2, 3 ও 5 নম্বর সাজেশন এবং বাছাই করা ম্যাপ পয়েন্টিং সবকিছু একসঙ্গে। সহজ ভাষায় তৈরি এই নোটস তোমার পরীক্ষাকে করবে আরো শক্তিশালী। মূল্য মাত্র 105 টাকা। পিডিএফ সংগ্রহ করতে এখনই যোগাযোগ করো। শেষ মুহূর্তের প্রস্তুতি পর্ব সেরে নাও। টার্গেট একাডেমির ফোন নাম্বার দেওয়া হলো। এর ফলে কিন্তু দেখো একদিকে বৃষ্টিপাত থেকে মাটিকে ক্ষয় করে, অন্যদিকে বায়ুর থেকেও কিন্তু মৃত্তিকা ক্ষয় পায়। ঠিক আছে, তো এটি মালচিং পদ্ধতি। এই 3টি পদ্ধতিতে কিন্তু কি করা হয় বলতো, মৃত্তিকা ক্ষয় রোধ করা যায়। তবে কারিগরি পদ্ধতি রয়েছে, কৃষিজ পদ্ধতি রয়েছে, এই দুটি পদ্ধতি মেইন। তবে তোমাদের 3 নম্বরের কোশ্চেন যেরকম আসবে, সেই কোশ্চেন অনুসারে কিন্তু তোমাদের এটি লেখানো হয়েছে। দেখো যেটি বললাম, ধাপ কৃষি, ফসল আবর্তন, অন্যদিকে রয়েছে মালচিং। এগুলো কিন্তু মৃত্তিকা সংরক্ষণের পদ্ধতি। ঠিক আছে, এরপরে চলো তোমাদের রয়েছে ট্রিপল স্টার মধ্যে রয়েছে দেখো, ভারতের পশ্চিম বাহিনী নদীগুলোর মোহনায় কোনো বদ্বীপ গড়ে ওঠেনি। দেখো পশ্চিম বাহিনী নদী বলতে কিন্তু আমরা জানি নর্মদা রয়েছে, তাপ্তি রয়েছে, মাহি রয়েছে, কেরালার পেরিয়ার রয়েছে। এই সমস্ত নদী মানে ভারতবর্ষের পশ্চিমা বাহিনী নদীর মোহনায় কোনো বদ্বীপ গড়ে ওঠেনি। বদ্বীপ না গড়ে ওঠার কারণ কি বলতো, স্বল্প দৈর্ঘ্য। নদীগুলোর কিন্তু দৈর্ঘ্য কিন্তু স্বল্প, তাই পলি বহন করতে তেমন পারে না। তারপরে ভগ্ন উপকূল, পশ্চিম উপকূল, ভগ্ন উপকূল, খাড়া উপকূল, এখানে কিন্তু কোনো খাড়া উপকূল থাকার জন্য দেখো নুড়ি, পলি, বালি, কাঁকড় যা রয়েছে, এই সমস্ত খাড়া উপকূল থাকার জন্য কিন্তু জমতে পারে না। এরপরে রয়েছে কঠিন শিলা গঠিত ভূমিরূপ। দেখো আমরা জানি পশ্চিমবাহী নদীগুলো কিন্তু কঠিন শিলা গঠিত, অর্থাৎ যে সমস্ত অঞ্চলের উপর দিয়ে নদী প্রবাহিত হয়েছে সেই সব শিলা কিন্তু কঠিন। আর ভূতাত্ত্বিক দিক থেকে এই কঠিন শিলা হওয়ার জন্য নদী কিন্তু কম ক্ষয় করে। আর কম ক্ষয় করলে জানো নদীর যে পলি রয়েছে সেই পলির পরিমাণও কম হবে। তাই পশ্চিমবাহী নদীর মোহনা কিন্তু বদ্বীপ গড়ে ওঠার জন্য যে উপযুক্ত পলি, সেই পর্যাপ্ত পলি কিন্তু পাচ্ছে না, তাই বদ্বীপ গড়ে উঠতে পারছে না। এরপরে রয়েছে দেখো তোমাদের খাড়া ঢাল। একটু আগেই বললাম দেখো পশ্চিমবাহী নদী যেখানে মিলিত হয়েছে, বিশেষ করে ওখানে রয়েছে কিন্তু পশ্চিমাঘাট পার্বত্য অঞ্চল। এই পশ্চিমাঘাট পার্বত্য খাড়া ঢালে দেখো নদীগুলো দ্রুত বেগে সমুদ্রের মধ্যে কিন্তু প্রবাহিত হয়, মানে নদীগুলো খুব খরস্রোতা থাকে। ঠিক আছে, তাই নদীগুলোর মোহনায় পলি জমার কোনো সুযোগ পায় না। এরপরে রয়েছে দেখো গুরুত্বপূর্ণ আরেকটি পয়েন্ট, উপনদীর সংখ্যা।
দেখো আমরা জানি পশ্চিমবাহিনী নদী নর্মদা, তাপ্তি, মাহি, পেরিয়ার এই সমস্ত নদীগুলো দেখো শাখা নদী বলো কিংবা উপনদী বলো, এই উপনদীর সংখ্যা কম আর নদীগুলোর কিন্তু দৈর্ঘ্য কম। তাই নদীতে যে প্রধান নদীতে যে পলি বহন করবে, সেই পলি বহন করার মতো কিন্তু তার নিজের সামর্থ্য নেই। তার কারণ উপনদীর সংখ্যা কম আর শাখা নদীর সংখ্যা কম। উপনদীর সংখ্যা বেশি হলে সেই নদীগুলো কিন্তু পলিগুলো কিন্তু প্রধান নদীতে নিয়ে আসতো, আর প্রধান নদীর পলিগুলো কিন্তু সমুদ্রে নিয়ে যেতে পারতো, মানে উপকূলে, সেখানে কিন্তু নিয়ে যেতে পারছে না। তার মানে উপনদীর সংখ্যা কম থাকার জন্য বদ্বীপ গড়ে উঠতে পারছে না। এরপরে রয়েছে নর্মদা, তাপ্তি। দেখো দুটি কিন্তু গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে, আর গ্রস্ত উপত্যকার মধ্যে প্রবাহিত হলে নদীগুলো খরস্রোত এবং দ্রুত গতি সম্পন্ন হয়। তাই মোহনার কাছে পলি জমার কোনো সুযোগ থাকে না। উপরোক্ত কারণগুলির জন্য পশ্চিমবাহিনী নদীর মোহনায় কোনো বদ্বীপ গড়ে ওঠেনি। এরপরে আরেকটি বলতে পারো বিপরীত দিক থেকে, মানে দেখো যে সমস্ত নদীতে বদ্বীপ গড়ে ওঠে না, তার গড়ে না ওঠার আরেকটি কারণ হলো বিপরীত দিক থেকে সমুদ্রের, মানে সমুদ্রের দিক থেকে, নদীর বিপরীত দিক থেকে কিন্তু সমুদ্রের দিক থেকে সেরকম কোনো বায়ু প্রবাহিত হয় না। যে বায়ু প্রবাহিত হলে যে পলিগুলো ওই বায়ুর আঘাতে সমুদ্রের তরঙ্গ যে সৃষ্টি হয়, সেই তরঙ্গগুলো উপকূলে যে উপকূলে ধীরে 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 পলিগুলোকে যে সঞ্চয় করবে, সেই সঞ্চয় করার মতো কিন্তু বিপরীত দিক থেকে কোনো বায়ু তেমন প্রবাহিত হয় না। ঠিক আছে, এই সমস্ত কারণের জন্য আর কি আম, নদীতে বদ্বীপ গড়ে উঠতে পারে না। এরপরে দেখো তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দেবে, মাধ্যমিক পরীক্ষা তোমরা যারা পিডিএফ নিয়েছো তোমাদের অসংখ্য ধন্যবাদ। আর তোমাদের ম্যাপ পয়েন্টিং গুলো কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আমি কিন্তু তোমাদের গ্রুপে দিয়ে দিয়েছি, তোমরা গ্রুপ থেকে কিন্তু দেখে নেবে। যারা পেমেন্ট করেছো সেই গ্রুপের কথা বলছি। দেখো তোমরা যারা মাধ্যমিক দিবে 2027 সালে, দেখো 2027 সালে, তো এখানে 7890404016 এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করবে, আর 9062386679 এই নাম্বার তোমাদের কিন্তু পেমেন্ট করতে হবে। পেমেন্টের কিন্তু দেখো মূল্য কিন্তু 105 টাকা। এর মধ্যে তোমাদের টোটাল যাবতীয় তোমরা পেয়ে যাবে, কোনো নোটস, কোনো বই, সাজেশন বই কিচ্ছু দরকার নেই। তোমরা শুধু আমি যেই পিডিএফ দিয়েছি বা তোমরা যেই পিডিএফ নিয়েছো এই পিডিএফই পড়বে। এই পিডিএফ এর বাইরে কোনো প্রশ্ন হবে না। তোমরা যারা নিয়েছো তোমরা এমসিকিউ এই পিডিএফ এর মধ্যে রয়েছে, এসএকিউ এই পিডিএফ এর মধ্যে রয়েছে, তারপরে ট্রু ট্রু ফলস এই পিডিএফ এর মধ্যে রয়েছে। বাম স্তম্ভের সঙ্গে তোমাদের ডান স্তম্ভ মেলাতে হবে, আম, তোমরা এই পিডিএফ এর মধ্যে পাবে। টোটাল তোমরা কিন্তু 1 নম্বরের, 2 নম্বরের, 3 নম্বরের, তারপরে রয়েছে তোমাদের এবং রয়েছে তোমাদের 5 নম্বরের টোটাল সাজেশন উত্তরগুলো তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, একদম চিত্র সহ পরীক্ষায় ভালো 95% নাম্বার পাওয়া, মানে কমন পাওয়া 95 এবং কমন যাতে তোমরা পেতে পারো সেই হিসেবেই কিন্তু আমি এই পিডিএফ তৈরি করেছি। দেখো পরের কোশ্চেন রয়েছে তামিলনাড়ু বা করমণ্ডল উপকূলে বছরে 2বার বৃষ্টিপাত হয় কেন? দেখো ভারতবর্ষে বিশেষ করে যে তামিলনাড়ু রয়েছে, দেখো এই যে তামিলনাড়ু অঞ্চল, এই তামিলনাড়ুর করমণ্ডল উপকূল, এই করমণ্ডল উপকূলে বছরে 2বার বৃষ্টিপাত হয়। আমি একবার জাস্ট বলে দিচ্ছি। দেখো দেখো গ্রীষ্মকালে দক্ষিণ পশ্চিম, দেখো এই যে অ্যারো চিহ্ন দেখতে পাচ্ছ, দক্ষিণ পশ্চিম দিক থেকে আরব সাগর, এই আরব সাগর থেকে জলীয় বাষ্পপূর্ণ বায়ু, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু, আর বিশেষ করে গ্রীষ্মের সময় দেখো গ্রীষ্মের সময় পশ্চিম ঘাট পর্বত অতিক্রম করে কিন্তু দেখো কিছু কিছু জলীয় বাষ্প কিন্তু এই যে তামিলনাড়ুর করমণ্ডল উপকূল, এই উপকূলে কিন্তু এসে কিন্তু বৃষ্টিপাত ঘটায়। অন্যদিকে শীতকালে আমরা জানি তার বিপরীত দিক থেকে উত্তর পূর্ব আয়নবায়ু বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পপূর্ণ বায়ু এই করমণ্ডল উপকূলে প্রবেশ করে বৃষ্টিপাত ঘটায়। তার মানে বছরে 2বার বৃষ্টিপাত হয়। এই চিত্র যারা দেখবে, এই চিত্র দেখে পড়বে, আর তোমাদের পিডিএফ যারা নেবে এই চিত্র কিন্তু এরকমই রয়েছে। ঠিক আছে, তো দেখো তো এই চিত্র যারা একবার পারবে তাদের কিন্তু আর এই ডিটেলস পড়ার দরকার হবে না। দেখো গ্রীষ্মকালীন মৌসুমী বায়ু যেটি দক্ষিণ পশ্চিম দিক থেকে ভারতীয় উপমহাদেশে প্রবেশ করে বিশেষ করে পহেলা মে। ঠিক আছে, এরপরে রয়েছে দেখো তোমাদের শীতকালীন মৌসুমী বৃষ্টিপাত, যেটি অক্টোবর এবং নভেম্বর মাসে উত্তর পূর্ব মৌসুমী বায়ু রূপে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প নিয়ে কিন্তু কি করে করমণ্ডল উপকূলে বা তামিলনাড়ু উপকূলে প্রবেশ করে বৃষ্টিপাত ঘটায়। এরপরে রয়েছে তোমাদের 4 নম্বর কোশ্চেন, ভারতের দেখো অরণ্য সংরক্ষণের 3টি উপায় উল্লেখ করো। দেখো আমাদের অরণ্য, ঠিক আছে, এই অরণ্য ধ্বংস হচ্ছে, অরণ্য ক্ষয় হচ্ছে, অরণ্য অবনমন হচ্ছে, ঠিক আছে, অরণ্য বিলুপ্ত হচ্ছে। এই যে বিলুপ্ত বা অরণ্য ধ্বংস হচ্ছে,
ঠিক আছে, বিভিন্ন কারণে ধ্বংস হয়, কিন্তু সেই অরণ্যকে কি করে তুমি সংরক্ষণ করবে, কি করে তুমি কনজারভেশন করবে, ঠিক আছে, কি করে ভবিষ্যতের জন্য টিকিয়ে রাখবে, তার তিনটি উপায়, তিনটি উপায় সংক্ষেপে আলোচনা করতে হবে। দেখো বিভিন্ন উপায় রয়েছে, তার মধ্যে একবারে তিনটি উপায় দিয়েছি। আইনগত সংরক্ষণ, আইন করে ভারত সরকার দেখো বিভিন্ন বিধি বা আইন প্রণয়ন করে অরণ্য বা বনভূমিকে সংরক্ষণে সহায়তা করে। উদাহরণ হিসাবে ভারতীয় বন আইন 1927 এবং বন আইন সংরক্ষণ, দেখো ভারতীয় বন আইন 1927 আর ভারতীয় সংরক্ষণ আইন মানে বন্য প্রাণী সংরক্ষণ আইন, এটি কিন্তু 1972 সালে হয়েছে। ঠিক আছে, এর ফলে কিছুটা আইনগত ভাবে কড়াকড়ি থাকার জন্য কিন্তু এই অরণ্য কিছুটা সংরক্ষিত হচ্ছে। এরপরে সেকেন্ড রয়েছে সামাজিক বনায়ন। সামাজিক বনায়ন তোমরা জানো সোশ্যাল ফরেস্ট্রি মানে সামাজিক বনসৃজন, এটাকে বনায়ন না বলে তোমরা বলতে পারো সামাজিক বনসৃজন। দেখো সমাজের মঙ্গলার্থে পতিত জমি কিংবা অরণ্যের বাইরে কিংবা রাস্তার দুপাশে যখন সমাজের মঙ্গলের জন্য যখন কোনো বৃক্ষ বা অরণ্য রোপণ করা হয় তখন তাকে সামাজিক বনসৃজন বলে। এই সামাজিক বনসৃজনের ফলে গ্রামের মানুষ বা সমস্ত শ্রেণীর মানুষ কিন্তু এই সামাজিক বনসৃজনের ফলে উন্নতি হতে পারে। ঠিক আছে, এর ফলে কিন্তু অরণ্য সংরক্ষণে কিন্তু অনেকটা সহায়তা করে। এরপরে রয়েছে দেখো 3 নম্বরে পরিবেশ সচেতনতা। দেখো পরিবেশ আমরা জানি, আমাদের যে আমরা বসে আছি, আমি এবং আমার চারপাশে যা রয়েছে তাই পরিবেশ। তো পরিবেশের মানুষের মধ্যে সাধারণ মানুষ যারা বোঝে না, যারা অশিক্ষিত কিংবা যারা পরিবেশ সম্পর্কে সেরকম কোনো ধারণা নেই, তো সেই সমস্ত মানুষদের এই পরিবেশ সংক্রান্ত শিক্ষা এবং সচেতনতা তাদের মধ্যে জাগিয়ে তুলতে হবে, জনগণকে বোঝাতে হবে। এর ফলে কিন্তু অনেকটা পরিবেশ কিন্তু সংরক্ষণের দিকে মানে অনেকটা সংরক্ষিত হবে। ঠিক আছে, এই পদ্ধতিগুলো কাজ করলে কিন্তু অরণ্য অবশ্যই আমাদের সংরক্ষণ করা যাবে। বিভিন্ন রয়েছে অরণ্যর অন্যদিকে রয়েছে দাবানলকে রক্ষা করতে মানে দাবানল পরিমাণ কমাতে হবে। অন্যদিকে রয়েছে পার্বত্য অঞ্চলে যে ধস নামে সেই ধসের পরিমাণ কমাতে হবে। পার্বত্য অঞ্চলে পাহাড় কেটে যে গাছপালা কাটা হয় রাস্তা তৈরি করার জন্য তা কমাতে হবে। ঠিক আছে, পার্বত্য অঞ্চলে বাঁধ নির্মাণ কম করতে হবে, বসতি নির্মাণের পরিমাণ কমাতে হবে। ঠিক আছে, বিভিন্ন কারণ রয়েছে আর কি। তো এগুলো কিন্তু রয়েছে অরণ্য সংরক্ষণের পদ্ধতি। এরপরে দেখো রয়েছে গুরুত্বপূর্ণ, এখান থেকে তোমরা একটি কোশ্চেন পেয়ে যাবে, শর্ট কোশ্চেন হোক আর 3 নম্বরের হোক। দেখো ভিভিআই এখানে বলা হয়েছে ভাঙর। দেখো ভাঙর বানান কিন্তু এরকম হতে পারে, ভাঙর, এই যে ভাঙর এরকম হতে পারে, এরকম হতে পারে। ভাঙর ও খাদার, দেখো খাদারের মধ্যে পার্থক্য কি? দেখো ভাঙর ও খাদার হলো দু ধরনের মাটি। ভাঙর হলো প্রাচীন পলি মাটি, খাদার হলো কিন্তু নবীন মাটি। ভাঙর কিন্তু অনুর্বর, খাদার কিন্তু উর্বর। ভাঙর নদী থেকে অনেকটা দূরে অবস্থান করে, খাদার দেখো নদীর একদম কাছাকাছি উর্বর পলি মৃত্তিকা রূপে অবস্থান করে। ঠিক আছে, গঙ্গা, তারপরে গঙ্গা রয়েছে, সিন্ধু রয়েছে, গোদাবরী রয়েছে, আর বিভিন্ন নদী রয়েছে, মহানদীর, এই সমস্ত নদীর অববাহিকায় কিন্তু এই ধরনের খাদার বা উর্বর পলি মৃত্তিকা দেখা যায়। ঠিক আছে, এখানে দিয়েছি গঠন ও বয়স দিয়েছি, অবস্থান দিয়েছি, উর্বরতা দিয়েছি, উপাদান ও রং দিয়েছি, জল ধারণ ক্ষমতা দিয়েছি পার্থক্যের মধ্যে। এরপরে আরেকটি পার্থক্য ডবল স্টার রয়েছে, মালনাথ এবং ময়দানের দুটি পার্থক্য লেখো। দেখো মালনাথ এটি কিন্তু বিশেষ করে দক্ষিণ ভারতে থাকবে, বিশেষ করে কর্ণাটকে। দেখো মালনাথ এবং ময়দান। মালনাথ দেখো অবস্থান বলে দিচ্ছি, কর্ণাটকের মালভূমির পশ্চিমে পাহাড়ি অংশকে মালনাথ বলা হয়। ঠিক আছে, বিশেষ করে কর্ণাটকের। আর কর্ণাটক মালভূমির পূর্ব দিকে বিস্তীর্ণ অপেক্ষাকৃত নিচু ধাপে ধাপে যে অংশ রয়েছে তাকে কিন্তু ময়দান বলা হয়। দেখো শব্দের অর্থ, ময়দান শব্দের অর্থ হলো পাহাড়ি দেশ, আর মালনাথ শব্দের অর্থ হলো পাহাড়ি দেশ, আর ময়দান শব্দের অর্থ হলো কিন্তু দেখো উন্মুক্ত প্রান্ত বা নতি উচ্চ ভূমিভাগ। ওকে, এরপরে রয়েছে প্রাকৃতিক রূপ বা প্রকৃতির রূপ কিন্তু অসমতল, আর এটি কিন্তু রয়েছে মৃদু তরঙ্গায়িত বা ধাপযুক্ত প্রায় সমতল ভূমি। এরপরে গড় উচ্চতা রয়েছে, ভূপ্রকৃতি রয়েছে, আর পাহাড় রয়েছে। দেখো পাহাড় এখানে কিন্তু পয়েন্টটি দেওয়া হয়নি, পাহাড় রয়েছে। আর এরপরে রয়েছে আমাদের নদ নদী রয়েছে। দেখো কোন কোন নদীগুলো প্রবাহিত হয়েছে এই সমস্ত অঞ্চলের মধ্য দিয়ে। ওকে, আর সরাবতী, নেত্রাবতী এই সমস্ত নদী রয়েছে। তারপরে কৃষ্ণা, তুঙ্গভদ্রা এই সমস্ত নদী রয়েছে তোমার ময়দানের মধ্য দিয়ে। এরপরে উদ্ভিদ রয়েছে, কোন কোন উদ্ভিদ কোন কোন ভাঙর মানে আর আর দেখো এখানে রয়েছে যেটি বললাম। তো এখানে মালনাথ এবং ময়দানের মধ্য দিয়ে কোন জায়গায় কি উদ্ভিদ রয়েছে, মানে কিরকম বৃষ্টিপাত হয় তার উপর ডিপেন্ড করে কিন্তু উদ্ভিদ হয়, সেগুলো কিন্তু আমি এখানে দিয়েছি। এরপরে দেখো তোমাদের লাস্ট কোয়েশ্চেন,
দেখো এখানে আরেকটি এক্সট্রা কোশ্চেন তোমাদের দিয়েছি, দেখে নাও। ম্যানগ্রোভ উদ্ভিদের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ, যে ম্যানগ্রোভ উদ্ভিদের অভিযোজনগত বৈশিষ্ট্য আলোচনা করো। দেখো আমরা জানি প্রতিকূল নোনা মাটি, প্রতিকূল মানে সহায়ক নয়, প্রতিকূল নোনা মাটি জোয়ার ভাটার পরিবেশকে টিকে থাকার জন্য ম্যানগ্রোভ উদ্ভিদের 3টি অভিযোজনগত বৈশিষ্ট্য রয়েছে। দেখো ম্যানগ্রোভ উদ্ভিদের শ্বাসমূল থাকবে, দেখো শ্বাসমূল থাকবে, তার কারণ শ্বাসমূল দেখতেই পাচ্ছ, এই যে এক একটা কিন্তু এগুলো শ্বাসমূল, ঠিক আছে। দেখো চাকুর মতো এক একটি রয়েছে শ্বাসমূল, এগুলো কিন্তু সুন্দরী, গরান, হোগলা, হেতালে দেখা যায়। জরায়ুজ অঙ্কুরোদ্গম, দেখো এই সমস্ত উদ্ভিদের কিন্তু জরায়ুজ অঙ্কুরোদ্গম দেখা যায়। মানে এই যে ফল দেখতে পাচ্ছ, ফল, গাছে ফল, এই ফলের মধ্যে কিন্তু কি হয়, বীজ হয়, ঠিক আছে। এই বীজের মধ্যে, মানে এই বীজের মধ্যে কিন্তু অঙ্কুরোদ্গম হয়, এই বীজের অঙ্কুরোদ্গম হয়, অর্থাৎ এই বীজটি যখনই মাটিতে পড়বে তখনই কিন্তু কি হবে বলতো, গাছ তৈরি হবে। মানে একে বলা হয় জরায়ুজ অঙ্কুরোদ্গম। এগুলো কিন্তু নোনা জলেই সম্ভব। এরপরে ঠেসমূল বা ঠেসমূল রয়েছে, দেখো এই যে ঝড়ের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এই ধরনের উদ্ভিদগুলো কিন্তু অনেকটা ঠেসমূল থাকে। চলো এরপরে রয়েছে তোমাদের, দেখো পরের কোশ্চেন রয়েছে, দেখো ভারতের মৃত্তিকা ক্ষয়ের কারণ কি। দেখো প্রথমে রয়েছিল ভারতের মৃত্তিকা সংরক্ষণের কারণ কি, আর এখানে দিয়েছি ভারতের মৃত্তিকা ক্ষয়ের কারণ কি এবং সঙ্গে ফলাফল রয়েছে। চলো ক্ষয়ের কারণ কি, বনভূমি ধ্বংস রয়েছে, ডিফরেস্টেশন, আমরা জানি অতিরিক্ত পশুচারণের ফলে কিন্তু যেই পশুর সেই ছাগল হোক, ভেড়া হোক, সেই গরু হোক, তার অনেকটা খুর থাকে, সেই খুরে কিন্তু, ঠিক আছে, কি হয় বলতো, মাটি আলগা হয়ে যায়, সেই তৃণভূমি আলগা হয়ে যায়, এর ফলে মৃত্তিকা ক্ষয় হয়। এরপরে ত্রুটিপূর্ণ কৃষিকাজ, দেখো পার্বত্য অঞ্চলে কিংবা মালভূমি অঞ্চলে জঙ্গল পুড়িয়ে, গাছ কেটে জঙ্গল পুড়িয়ে যে পার্বত্য অঞ্চলে চাষ করা হয় তাকে ঝুম চাষ বলা হয়, ঠিক আছে। এই ঝুম চাষের ফলে কিন্তু পার্বত্য অঞ্চলে কি হয়, মৃত্তিকা ক্ষয় হয়, অরণ্যের বাস্তুতন্ত্র নষ্ট হয়ে যায়, বায়ু দূষণ হয়, ঠিক আছে, এগুলো হয়। অর্থাৎ এই যে ঝুম চাষগুলো আমাদের উত্তর পূর্ব ভারতে রয়েছে ঝুম চাষ, বাংলাদেশে ঝুম চাষ রয়েছে, শ্রীলঙ্কায় চেনা রয়েছে, ইন্দোনেশিয়ায় হুমা রয়েছে, মধ্য আমেরিকায় মেলপা রয়েছে, ঠিক আছে। অর্থাৎ দক্ষিণ আফ্রিকায় ফ্যাং রয়েছে, আর এরকম কিন্তু রয়েছে কি বলতো, এগুলো আহ মালয়েশিয়া লাদাং রয়েছে। তো এই একই পদ্ধতিতে চাষ করা হয়, জঙ্গল পুড়িয়ে গাছ কেটে, সেই পদ্ধতিকে ঝুম চাষ বলে। আর এই ঝুম চাষ এক এক দেশে এক এক রকম নামে পরিচিত। এরপরে জল প্রবাহের জন্য কিন্তু ওয়াটার ইরোশন, মানে জল প্রবাহের জন্য কিন্তু ক্ষয় হয়। আমরা জানি বৃষ্টির জল বা বৃষ্টির ফোঁটা যখন মাটিতে পড়বে বা শিলার উপরে পড়বে, ধীরে 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 কিন্তু ক্ষয় হবে। যেমন এই উদাহরণটা তোমরা অবশ্যই দেবে, চম্বল উপত্যকার, দেখো এটি রয়েছে কিন্তু পান্থারে রয়েছে, দেখো পান্থারে রয়েছে চম্বল উপত্যকা। এই চম্বল উপত্যকা খাদ বা গালি ক্ষয় যেটি রয়েছে, এই খাদ বা গালি ক্ষয় কিন্তু দেখা যায় এই চম্বল উপত্যকায়, কিন্তু এই পান্থার মালভূমি অঞ্চলের যে চম্বল উপত্যকা রয়েছে, সেই চম্বল উপত্যকা কিন্তু দেখো জল প্রবাহের দ্বারা কিন্তু গালি ক্ষয় হয়, এখানে কিন্তু তেমন কোনো উদ্ভিদ হতে পারে না। এরপরে রয়েছে দেখো তোমাদের বায়ু প্রবাহ বলতে এখানে রাজস্থান ও তার সংলগ্ন অঞ্চলে, মরু অঞ্চলে কিন্তু গাছপালা কম থাকার জন্য বায়ু প্রবল বেগে প্রবাহিত হয় এবং উর্বর আলগা মাটি স্থান কি হয়, এক স্থান থেকে অন্য স্থান উড়ে গিয়ে কিন্তু কি হয় বলতো, অনেক সময় মানে মরু মৃত্তিকা কি হয়, অন্য জায়গায় চলে যায়, এর ফলে মৃত্তিকা মানে ক্ষয় হয়, আলগা হয়ে যায়, অনুর্বর হয়ে যায়। তো দেখো এই যে তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দেবে চিন্তা করছো, তোমরা এই পিডিএফ নিতে গেলে কিন্তু 7890404016 এই নাম্বারে তোমাদের হোয়াটসঅ্যাপ করতে হবে, আর 90623866 এই নাম্বারে তোমাদের পেমেন্ট করতে হবে। দেখো চ্যাপ্টার ওয়াইজ সাজেশন উত্তর রয়েছে, আশা করি এর বাইরে কোনো প্রশ্ন তোমাদের থাকবে না। যেই কোশ্চেনগুলো আমি দিয়েছি বা বিগত ভিডিওগুলোতে দিয়েছি, সেই ভিডিও তোমরা দেখে নেবে প্লেলিস্ট থেকে কিংবা ডেসক্রিপশন লিংক থেকে তোমরা দেখে আসতে পারবে। আর যদি কেউ না নিতে পারো অবশ্যই আমাকে বলবে, হোয়াটসঅ্যাপ করবে। দেখো হোয়াটসঅ্যাপে তোমাদের একদম 1 মিনিটের মধ্যে তোমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেওয়া হবে। তবে 7890404016 এই নাম্বারে তোমাদের কিন্তু হোয়াটসঅ্যাপ করতে হবে, ঠিক আছে। হোয়াটসঅ্যাপ করলে তোমাদের কিন্তু পেমেন্ট করতে হবে। তোমরা কিউআর কোড চাইলে আমি কিউআর কোড আমি দিয়ে দেবো, ঠিক আছে। আর নাম্বার চাইলে দেখো 9062386679 এই নাম্বারে তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ করবে, ঠিক আছে। মানে এই নাম্বার হোয়াটসঅ্যাপ করবে এই নাম্বারে, আর পেমেন্ট করবে এই নাম্বারে 105 টাকা, ঠিক আছে। এই মানে এ টু জেড তো তোমরা পাচ্ছ, উত্তর সহ, শর্ট কোশ্চেন, বড় প্রশ্ন সবই পাচ্ছ, 2 নাম্বার, 3 নাম্বার, 5 নাম্বারের।
শর্ট কোশ্চেন, প্রত্যেকটা শর্ট কোশ্চেনের উত্তর পাচ্ছ, আর সাজেশন, আর সেই সঙ্গে তোমরা কিন্তু যে ম্যাপ প্র্যাকটিস, যে মানে বিশেষ করে সাজেশন, তোমাদের যে 10 নাম্বার, সেই 10-এর মধ্যে তোমরা 10, হ্যাঁ আমি গ্যারান্টি সহ বলছি 10-এর মধ্যে 10 তোমরা কি করে পাবে তাও আমি বলে দেবো। তো তোমরা অবশ্যই আমাকে জানিয়ে দিও যারা পিডিএফ নেবে, আর পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই জুড়ে থাকো। ধন্যবাদ তোমাদের সবাইকে। বেস্ট অফ লাক তোমাদের 2027 সালের পরীক্ষার জন্য। থ্যাংক ইউ। মাধ্যমিক 2027 পরীক্ষার্থীদের জন্য সুখবর, কম সময়ে বেশি নম্বরের প্রস্তুতি। ভূগোল বিষয়ে সম্পূর্ণ ফাইনাল সাজেশন আনসার পিডিএফ এখনই পাবেন। অধ্যায় ভিত্তিক গুরুত্ব প্রশ্ন উত্তর 1, 2, 3 ও 5 নং সাজেশন এবং বাছাই করা ম্যাপ পয়েন্টিং সবকিছু একসঙ্গে। সহজ ভাষায় তৈরি এই নোটস তোমার পরীক্ষাকে করবে আরো শক্তিশালী। মূল্য মাত্র 105 টাকা। পিডিএফ সংগ্রহ করতে এখনই যোগাযোগ করো। শেষ মুহূর্তের প্রস্তুতি পর্ব সেরে নাও। টার্গেট একাডেমির ফোন নাম্বার দেওয়া হলো।